শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী, যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তি। বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আমাদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি। প্রথম থেকে ঢুকেই ভালো লাগছে যে তারা টিকিট চেক করে একদম ভিতরে ঢুকাচ্ছে। সবার সাথে আনন্দ করব আর ঈদ কাটাবো মজা করে। 29 তারিখ 30 তারিখের জন্য 100 টাকা বেশি নিয়ে 700 টাকা করা হয়েছে। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাজ করবে অক্সিলিয়ারি ফোর্সও। নাশকতার আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সতর্ক সব বাহিনী। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা। তোদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে মিলল দ্বাদশ সংসদ নির্বাচনের ব্যালট। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে উদ্ধার। স্বস্তির ঈদযাত্রায় পথে পথে উৎসবের আমেজ। শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী, যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। সড়কে যানজট না থাকলেও বেড়েছে গাড়ির চাপ। তবে বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। করোনার চেয়ে ঈদ, শেকড়ের টানে ছুটছে মানুষ। শনিবার সকাল থেকেই লোকারণ্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। সময়ক্ষেপণ না করে যাত্রী নিয়ে ছেড়ে যায় একের পর এক প্রমোত্তরী। লম্বা ছুটিতে নানা পরিকল্পনায় সাজানো ঈদের যাত্রা যখন নির্বিঘ্ন, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। সেই কথাই বলছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ। আমাদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি। দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। এদিকে ট্রেনের যাত্রায় নেই ভোগান্তির গল্প। পাল্টে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা রূপ। সময় মতো ছাড়ছে ট্রেন, নেই ভিড়ভাট্টা। ছাদে চড়ে কিংবা দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার দৃশ্য নেই। তাই স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। প্রথম থেকে ঢুকেই ভালো লাগছে যে তারা টিকিট চেক করে একদম ভিতরে ঢুকাচ্ছে। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় বলে নাই। একটা ট্রেনেরও শিডিউল বিপর্যয় নেই। টিকিট পেয়েছি, বাড়ি যাইতেছি, ভালো লাগতেছে। সবার সাথে আনন্দ করব আর ঈদ কাটাবো মজা করে। তারা নিরন্তর চেষ্টা করছে যে এই ঈদ যাত্রায় সবাইকে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে সড়ক পথের ঈদযাত্রায় তুলনামূলক ভোগান্তি কমলেও অস্বস্তির গল্প রয়েছে। রাজধানীর গাবতলীতে বাস সংকট না থাকলেও ঈদ উপলক্ষে কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। যথেষ্ট ভালো, যানজট নাই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছি। গতবার গিয়েছে অনেক ভিড় ছিল, এবার তেমন কোনো ভিড় নাই। রেগুলার দাম ছিল 600 টাকা, শুধুমাত্র এই 29 তারিখ 30 তারিখের জন্য 100 টাকা বেশি নিয়ে 700 টাকা করা হয়েছে। গাজীপুরের চন্দ্রায় কিছুটা যানজটের মুখোমুখি হলেও প্রশাসনের দক্ষতায় সেটাও ঘরমুখী মানুষের ঈদযাত্রার অস্বস্তির কারণ হতে পারেনি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভলিন, গাবতলীতে রাইদুল ইসলাম শুভ, চন্দ্রায় মেহেদি হাসান এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমে যাচ্ছি জাভলিনের কাছে। জাভলিন,
এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে সকাল থেকে বলছিলাম কিছুটা চাপ ছিল, এরপরে মাঝে প্রায় 2 ঘন্টার মতো যাত্রী একেবারেই ছিল না স্টেশনে। এখন আবার আমরা যে সোয়া 2টায় যে চট্টগ্রাম এক্সপ্রেসটি রয়েছে এর পাশাপাশি আরও 2টি এক্সপ্রেস ট্রেন, সেটি আন্তনগর, সেটির কিন্তু আমরা দেখছি যাত্রীরা এখন ইতোমধ্যে ভিতরে উঠে গেছেন এবং এই ট্রেনগুলোতে মূলত আমরা দেখছি যে যাত্রীর সংখ্যাটা কিন্তু কিছুটা বেড়েছে এবং সিট যেটি রয়েছে আসন, নির্ধারিত আসনের বাইরেও বেশ কিছু স্ট্যান্ডিং টিকিট যারা কিনেছেন, অর্থাৎ আপনারা জানেন যে মূল আসনের পাশাপাশি প্রায় 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে, এটি ঈদ উপলক্ষে। তো সেই জায়গা থেকে এই স্ট্যান্ডিং টিকিটের কিন্তু আমরা দেখছি বড় একটি অংশ বিভিন্ন বগিতে, বিশেষ করে যেগুলো নন এসি বগি রয়েছে অর্থাৎ শোভন চেয়ার শ্রেণীর যেটি কোচ রয়েছে সেই কোচগুলোতে কিন্তু আমরা দেখছি যে দাঁড়িয়ে আছেন অনেকেই এবং কিছুটা দুপুরের কারণে গরমও কিন্তু বেশি রয়েছে, সেই একটু ভোগান্তি সেটি হচ্ছে। তবে সেটি বাড়ি ফেরার যে আনন্দ তার কাছে সেই সামান্য ভোগান্তিটি কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। বিশেষ করে অন্যান্য বছরের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে আরও সেটি তুলনা করা চলে না, কেননা অন্যান্যবার এই ট্রেনগুলির ছাদ পর্যন্ত দেখা যায় না এবং ভেতরে গাদাগাদি করে উঠতে হয়, জানালা দিয়ে উঠতে হয়। সেই জায়গাটাতে কিন্তু এখন এবারে সেই পরিস্থিতি তৈরি হয়নি এবং যে ট্রেনটি এসে থামার পরে তারা কিন্তু সুষ্ঠুভাবে ভিতরে বসতে পেরেছেন এবং ছাদ কিন্তু এখনও পর্যন্ত ফাঁকাই আছে এবং সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 30টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর স্টেশন। এবং আপনারা জানেন যে এই ঈদের যাত্রায় প্রতিদিন গড়ে প্রায় 29,000-এর বেশি যাত্রী তারা টিকিট কেটেছেন। এর পাশাপাশি এর চাইতে প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ যেটি বলা হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট সহ যাত্রী যারা আছেন তারা কিন্তু এখানে এই ঈদ যাত্রায় অংশ নেবেন। সব মিলিয়ে মোট প্রায় 4.5 লাখের বেশি ঈদ যাত্রার কিন্তু করবেন, এই ঢাকা শহর ছাড়বেন, বাড়ির পানে ছুটে যাবেন মানুষ। তো ট্রেনের ঈদ যাত্রার সবশেষ খবর এই ছিল আমার কাছে। আমরা চলে যাচ্ছি গাবতলীতে, সেখানকার খবর জানাবেন সড়ক পথের রায়দুল ইসলাম শুভ। জি জ্যাভলিন, আপনি যেমনটা বলছিলেন রেলপথের খবর, আমি যদি সড়ক পথের খবর বলতে চাই, রাজধানীর এই গাবতলী থেকে কিন্তু আজ আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের। সেই 2 দিন আগেই এখন শেষ সময়ে কিন্তু যাত্রা করছে আসলে রাজধানীবাসী, যারা কর্মজীবী, যারা গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারা কিন্তু এখন রাজধানী ছাড়ছেন। আমরা সকাল থেকে গাবতলী, সাভা, নবীনগর এই সড়কটি ধরে দেখেছি যে এই পুরো সড়কটি কিন্তু একেবারেই কোনো যানজট আমরা দেখতে পাইনি। আমরা সকাল থেকে ভোগান্তিরও কোনো কারণ দেখতে পারিনি। তবে এই মুহূর্তে যদি এই গাবতলীর চিত্র 10টার পর থেকে 12টা পর্যন্ত কিন্তু একটা তীব্র যানজট লাগে এই গাবতলী আমিনবাজার সড়কটিতে। দেখা যাচ্ছে যে এই দূরপাল্লা যে সকল বাসগুলো ছিল সেগুলোতে যাত্রী ওঠানোর জন্য মূলত বেশ কয়েকটি পরিবহন সেগুলো আসলে যথাযথভাবে যাত্রী ওঠানোতে আসলে এই যানজটের সৃষ্টি হয়েছিল। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে এখানকার কর্মরত ট্রাফিক পুলিশ সহ পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এই পুরো সড়কটি আসলে নির্বিঘ্নে যেন চলাচল করতে পারে যানবাহনগুলো এবং যানজটে যেন সৃষ্টি না হয়, কোনো গাড়িকে আসলে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যে কারণে কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি যে আসলে এই সড়কটি পুরোপুরি আসলে একেবারে ক্লিয়ার রাখা হয়েছে। পুরো আমিনবাজার যদি চিত্র আমরা দেখতেও পাই সেটাও কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু আসলে স্বাভাবিক বা কোনো রকমের কোনো যানজট নেই। মানুষের যে ভোগান্তির চিত্র কথা আসলে বিগত বছরগুলো আসছিল সেগুলো কিন্তু এই চলতি বছরে কিন্তু একেবারে নেই বললেই চলে। এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখেছি যে দুপুরের কিছু আগে আসলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন পরিদর্শনে এবং এরপরে কিন্তু আসলে তিনি এই বিষয় নিয়ে বেশ কিছু পরিদর্শন শেষে আসলে বেশ কিছু কথা বলেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে এই অতিরিক্ত ভাড়া আদায়ে যারা নিচ্ছে তাদেরকে আসলে ব্যবস্থা নেওয়া এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে এবারের ঈদ যাত্রা সেটিতে আসলে স্বস্তিদায়ক যাত্রার যে কারণ সেটি আসলে সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে আসলে এবার ঈদ যাত্রাটা কিন্তু বেশ স্বস্তিদায়ক হচ্ছে বলে আসলে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছিলেন। তো এক কথা যদি বলতে চাই, এই গাবতলী এলাকার যে চিত্র সেটি একেবারেই স্বাভাবিক অবস্থায় রয়েছে। যাত্রীদের কিন্তু কোনো রকম ভোগান্তি স্বস্তিতে আসলে রাজধানী ছাড়ছেন। তো সব কিছু মিলে আমার কাছে এই ছিল আসলে গাবতলী থেকে। আমরা এখন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আসলে খবর জানবো, সেখানে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সবশেষ তার কাছে চলে যাচ্ছি।
চৈত্রের প্রখর দাবদাহ সত্ত্বেও কিন্তু ঈদে বাড়ির পানে যাচ্ছে লাখো মানুষ পদ্মা সেতু পার হয়ে, এবং এখানকার যে দক্ষিণাঞ্চলে 21টি জেলা, সেই জেলার মানুষ কিন্তু সকাল থেকে যে প্রবল চাপ ছিল সেই চাপ কিছুটা কমে এসছে। তারপরেও কিন্তু বিভিন্ন রকমের যানবাহন পারাপার হচ্ছে, এবং এখানকার যারা মোটর বাইকে রোদে যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে এই নতুন ট্রেন লাইন চালু হবার কারণে কিন্তু মাত্র 4.25 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে খুলনায় পৌঁছা সম্ভব, কিন্তু সেখানে একটি মাত্র ট্রেন জাহানাবাদ, সেটি কিন্তু রাত 8টায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে গিয়ে 11:15টায় খুলনায় পৌঁছে, এবং একইভাবে কিন্তু খুলনা থেকে সকাল 6টায় এসে 10:45টায় ঢাকায় পৌঁছে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তারা করেছেন। কারণ পদ্মা সেতু দিয়ে কিন্তু শুধু স্থল পথের যাত্রী বা সড়ক পথের যাত্রী না, ট্রেন পথের যাত্রীরা কিন্তু যেতে পারছে এবং ঈদ উৎসব করতে পারছে তারা। এবং এখানকার যে টোল ব্যবস্থাপনা সেটি কিন্তু আজকে আগের থেকে আরও বেশি স্বচ্ছ ছিল, এবং দ্রুততার সঙ্গে করার পরে কিন্তু লাইন কমে যাচ্ছে। এবং একেবারে যে এখানকার ধলেশ্বরী 1-এ যে টোল প্লাজা রয়েছে, যেটি এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, সেটি থেকে একেবারে মুন্সিগঞ্জ এরিয়ার যে পদ্মা সেতু পর্যন্ত 25 কিলোমিটার এই পুরো পথে পথে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে জটলার আশঙ্কা ছিল, যেখানে যানজট হতে পারত, সেই জায়গাগুলোতে ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর এখানে যে অতিরিক্ত একটি টোল চালু করা হয়েছে যাত্রী চাপের কারণে, অস্থায়ী টোল, সেটিও কিন্তু কাজ করছে, এবং এখন কিন্তু 2টি লাইনের এই বাইক পারাপার হচ্ছে, এবং যখন বাইকের সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু 3টি করা হয়। আর এখানকার যে ইলেকট্রিক টোল সিস্টেম, যেটি চলন্ত অবস্থায় টোল পরিশোধ করবে, সেটি এখনো চালু হয়নি, তবে আগামী ঈদের আগে চালু করবার চেষ্টা তারা করছেন বলে জানিয়েছেন। এবং এখানকার যে যাত্রীদের নানা রকম উৎসবমুখর পরিবেশ, তারা বলছেন লম্বা ছুটির কারণে কিন্তু চাপ কমছে, এবং তারা বলছেন এখানকার যে এই গেল শুক্রবারে যে প্রায় 40,000 যান পারাপার হয়েছে, সেই তুলনায় কিন্তু আজকে কিছুটা কমেছে। 12টা পর্যন্ত আজকে তারা কিন্তু বলছেন যে 18,000 যান পার হয়েছে, সেখান থেকে তা প্রায় 2 কোটি টাকা টোল আদায় করেছেন, এবং গেলকাল কিন্তু এই সংখ্যা ছিল 4.25 কোটি টাকা। তো সবকিছু মিলিয়ে যে উৎসব মুখর পরিবেশে যাত্রা ছিল এই মাওয়াতে। আমরা চলে যাব চন্ডার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদি। পুরোপুরি ঈদযাত্রার যে ব্যস্ততা, অর্থাৎ শেষ মুহূর্তের ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গিয়েছে। চন্দ্রায় যেই আসলে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠান যেগুলো আসলে ছুটির বাকি ছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছুটি হয়ে গিয়েছে, এবং ছুটির পর সাধারণ মানুষ যারা আসলে কিছুক্ষণ আগে ছুটি, অর্থাৎ আধাবেলা যারা কাজ করেছেন গার্মেন্টসগুলোতে, সেই আধাবেলা ছুটির কাজ করার পর এই মুহূর্তে আসলে তারা বাড়ির পানে ছুটছেন। আমরা দেখেছি শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে নিজের ব্যাগ বোঝাই করে এই সড়ক দিয়ে আসলে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার কারণ হচ্ছে, একটু জানিয়ে রাখি, আগে জানিয়েছিলাম যে এই সড়কে কিন্তু আসলে এই যানবাহনের যে পরিকল্পিত ব্যবস্থা সেটি কিন্তু কোনোভাবেই করা যায়নি, যার ফলাফলে কিন্তু যেই লোকাল যানবাহন বলেন, ট্রাক বলেন, আসলে কারো ব্যক্তিগত পরিবহনের ওঠার চেষ্টা, বিশেষ করে যদি বলি যে অটো রিক্সা করেও কিন্তু মানুষ এই গাজীপুরে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যাচ্ছেন 200 টাকা ভাড়া এইরকম নির্ধারণ করার পর। সো মোটামুটি বলা চলে যে যানবাহনের যে ভোগান্তিটা সেটি কিন্তু মানুষ পোহাচ্ছেন, এবং তার পাশাপাশি যদি সড়কের চাপ যদি বলি, সড়কের চাপ সকাল থেকে আমরা দেখেছি এই সড়কে কিন্তু থেমে থেমে জটলা সৃষ্টি হয়েছে। সেই জটলা হওয়ার পর আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করছে আসলে সড়কটি নিয়ন্ত্রণে রাখার জন্য, কেননা ঢাকা থেকে উত্তরবঙ্গের যে 22টি জেলার মানুষ এই সড়ক দিয়ে আসলে চলাচল করেন, তারা কিন্তু তাদের মূল বাধাই কিন্তু এই চন্দ্রাতেই কিন্তু মূল বাধায় পড়েন, কেননা ঘন্টার পর ঘন্টা এখানে আটকে থাকতে হয়। তবে আজকের সেই চিত্র, গতকাল আমরা দেখেছি যে বেশ দুর্ভোগের পর মানুষজন এই পথটুকু পাড়ি দিয়েছে। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পথ পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গিয়েছে। তবে আজকে সেই পথ একদম আসলে ফাঁকা, যখনই যানবাহন আসছে আসলে একদম ফাঁকা রাস্তায় সেটি যাচ্ছে। তবে একটি মাত্র আসলে এই যাত্রীদের সাথে আমরা কথা বলার পর আমরা যেমনটা বুঝতে পেরেছি আসলে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা সড়কে রাখা হলেও কিন্তু যাত্রীদের আসলে যাতায়াতের জন্য যেই ধরনের ব্যবস্থা আসলে নেওয়া দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত চোখে পড়েনি, যার ফলাফলে ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্থান থেকে জানছিলাম রাজধানী ছেড়ে ঘরমুখী মানুষের ঈদ যাত্রার খবর।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় নগরবাসীর জানমালের নিরাপত্তায় এবার পুলিশের সঙ্গে কাজ করবে অক্সিলিয়ারি ফোর্স। এদিকে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে নাশকতার কোনো আশঙ্কা নেই। ঈদের ছুটিতে কর্মব্যস্ত রাজধানী এখন অনেকটাই ফাঁকা। এবারের ঈদ ঘিরে ঢাকার নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকা ঢাকায় জানমালের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ঈদের ছুটিতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি ডিএমপির আওতাধীন ৭১টি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের সঙ্গে অক্সিলিয়ারি ফোর্সও কাজ করবে বলে জানান তিনি। সব ধরনের নাশকতা মোকাবিলায় ডিবির সাইবার টিমও কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসাবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, পুরো রাজধানীকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সাদা পোশাকে থাকবে র্যাব সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে, ঈদটাকে সুন্দর করতে বিভিন্ন ধরনের আয়োজন এবং বিভিন্ন ধরনের বলবো যে নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে ঢাকার সহ সারা দেশকে। সহযোগিতা দরকার আপনাদের কাছ থেকেও। এদিকে গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে নাশকতার কোনো আশঙ্কা নেই। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে। জনগণ মোকাবেলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত, যেখানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নিরাপত্তাগত কোনো ঝুঁকি বা হুমকি নেই। নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। দৃষ্টিনন্দন ফটকে মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরের আগমনী বার্তা। ঈদ জামাতে এক কাতারে সামিল হতে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। 25,000 বর্গমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল। শনিবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, এবারের ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। সম্প্রীতির সেই কাতারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামিল হওয়ার কথা রয়েছে। বরাবরের মতো এবারও থাকছে নারীদের জন্য নামাজের ব্যবস্থা। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। সম্মানিত নাগরিকগণ যারা ঈদের জামাতে এখানে আদায় করতে আসবেন, দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবেন তাদের জন্য আলাদা গেট থাকবে। এছাড়া মহিলাদের জন্য পৃথক প্রবেশের ব্যবস্থা রেখেছি। ঈদগাহ ময়দানে থাকছে ওজোখানা, খাবার পানি, প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা। দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, ঈদ জামাত ঘিরে নিরাপত্তাগত সব সুরক্ষাই নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন। আমরা তাদের সাথে সমন্বয় করছি। আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি এখানে দেখছি না। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ঈদ জামাত। কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের জমায়েত হবে এই ময়দানে। মিরপুর থেকে যারা থাকেন ধানমন্ডি, এই উত্তরা, বনানী, গুলশান, মোহাম্মদপুর, আগারগাঁ, শেরবাংলানগর, এখানকার লোকজন অত দূরে গিয়ে নামাজ পড়তে অনেক সময় অনেকে কষ্ট হয়। তো সেগুলো মাথায় রেখে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম যে ঢাকায় আমরা বড় জামাত করার ময়দান কোথায় পাবো। ঈদ জামাতের পর সুলতানি আমলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ঈদ র্যালির আয়োজন করা হবে, যা শেষ হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে। শত শত গিটারিস্ট থাকবেন, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা গিটারিস্ট আছেন, পুলিশের ব্যান্ডের দল থাকবেন, ঘোড়া থাকবে, পুরাতন ঢাকার
যে বড় ঐতিহ্য ছিল ঘোড়ার গাড়ি সেগুলো থাকবে, প্ল্যাকার্ড থাকবে, ঈদের প্ল্যাকার্ড থাকবে, অন্য বিভিন্ন প্ল্যাকার্ড থাকবে। এছাড়া 2 দিন ব্যাপী ঈদ মেলারও আয়োজন করবে উত্তর সিটি কর্পোরেশন। সাম্য সম্প্রীতি রাজধানী তাগিদে পবিত্র ঈদুল ফিতরে ভেদাভেদহীন এক কাতারে সামিল হবেন সব শ্রেণী পেশার মানুষ, আর সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিশাল এই ময়দান। কর্তৃপক্ষ বলছে এবারের ঈদ উৎসবে থাকছে বেশ কিছু নতুন অনুষঙ্গ, যা যোগ করবে ভিন্ন মাত্রা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, ঢাকা। এবার প্রধান উপদেষ্টার 3 সফরের খবর। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। গণঅভ্যুত্থানের পর নেয়া সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্রের ক্ষেত্রেও উত্তরণ ঘটবে। বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফরের চতুর্থ দিন বেইজিংয়ের বিশ্ববিখ্যাত পিকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলর চেয়ারম্যান হি গুয়াংচাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর ইউনূসকে পড়ানো হয় ঐতিহ্যবাহী গাউন, প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিরল এই সম্মাননায় কনফারেন্স হল জুড়ে করতালি আর অভিনন্দনে সিক্ত হন প্রধান উপদেষ্টা। পরে আমন্ত্রিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরির দাসত্ব প্রথা আর ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক। এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্রের উত্তরণ হবে। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আয়োজনে চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদান সহায়তার আশ্বাস মিলেছে। স্বাক্ষর হয়েছে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক। নাজমুস সালেহী, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ চীনকে ঘনিষ্ঠ মিত্র মনে করে। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক বেশ দৃঢ় হওয়ার পাশাপাশি বাণিজ্য শক্তিশালী হয়েছে। চীনের সঙ্গে সহযোগিতার ফলে বাংলাদেশ লাভবান হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অদূর ভবিষ্যতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহী হবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। নাটোরে পুকুর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযানে গিয়ে পাওয়া গেল দ্বাদশ জাতীয় নির্বাচনের সিল। জেলা প্রশাসকের পুরনো ডাকবাংলো থেকে এনএসআই ও সেনাবাহিনী এগুলো উদ্ধার করে। বেশিরভাগ ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা ছিল। কথায় আছে, কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। সেই প্রবাদেরই যেন আরও একবার প্রমাণ হলো নাটোরে। অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে পাওয়া গেল জাতীয় নির্বাচনের সিলমারা ব্যালট পেপার।
শুক্রবার নাটোর সদর হাসপাতালের সামনে কান্দুভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে 4টি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। এই ঘটনায় শনিবার সকালে আশপাশের এলাকায় তল্লাশি চালান এনএসআই ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাঁশবাগানে একটি গর্ত দেখতে পান তারা। পরে সেখান থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনের ব্যাপক পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। নাটোর 1 আসনের সবগুলো ব্যালট এবং নৌকা সিলমারা সহ আরও যে সিলমারা সেই ব্যালটগুলো কিন্তু দেখা গেল। আমাদের পুরাতন কিছু ব্যালট এখানে এনে রাখা ছিল আমাদের এই ইয়াতে ডিসি স্যারের পুরাতন বাংলোতে। তো সেখান থেকে কে বা কারা কিছু ব্যালট নষ্ট করে মাটিতে ফেলেছে সেটা আসলে আমার জানা নেই। 1984 সালে ঝাউতলায় জেলা প্রশাসকের নতুন বাংলো তৈরির পর থেকে কান্দিভিটুয়ায় পুরাতন ডাক বাংলোটি আর ব্যবহার করা হয় না। সময় সংবাদ, নাটোর। ঈদের আগে রাজধানীর বিপণী বিতানগুলোতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বাড়ি যাওয়ার আগে প্রিয়জনদের জন্য জামা জুতা কিনছেন অনেকেই। বেশিরভাগেরই ঝোঁক পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা আর জুয়েলারি কেনায়। হাতে গোনা আর কয়েকদিন, এরপরেই খুশির ঈদ। আর ঈদে নতুন জামা জুতা আনন্দ বাড়িয়ে তোলে বহুগুণে। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বাচ্চাদের জন্য জামা কাপড়, জুতা আর যা টুকিটাকি কিছু বাকি ছিল কসমেটিক্স আইটেম। ছেলের জন্য কিনবো, মেয়ের জন্য কিনবো। বিজনেস করি, অনেক ব্যস্ত থাকি, তো আজকে একটু সময় পেয়েছি তাই আসলাম। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে পছন্দের পোশাকটি বেছে নিতে। পোশাকের পাশাপাশি ঈদ উপলক্ষে ঘর সাজানোর অনুষঙ্গও কিনছেন অনেকে। বাবার আমি একসাথে কিনি, তো এক ম্যাচিং করে কিনি। জুতা, ব্যাগ, তারপর চুড়ি, শেষ জনে যা যা লাগে, মগটক, হাবি জাবি, এইসব জন্য কেনাকাটা করছি সংসারের জন্য। বিক্রেতারা বলছেন ঈদের ছুটি আগে থেকে শুরু হওয়ায় ক্রেতা সমাগম কিছুটা কম, যার প্রভাব পড়েছে ব্যবসাতেও। বন্ধটা পড়ার কারণে একটু বেচা একটু কম। লোকজন নাই, পরিস্থিতি খারাপ, আর্থিক অবস্থা ভালো না মানুষের। কেনাকাটা তো চলবার 2-3 দিন, আজকে বা কালকে, তারপর তো চান রাত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী অন্তরা সেন। ঈদ কেনাকাটার খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদের ছুটিতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ, আর ফাঁকা হতে শুরু করেছে চিরাচরিত যানজটের শহর ঢাকা। আর তাই রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু কমেছে মানুষের আনাগোনা। তবুও শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিতে অনেকেই কিন্তু ভিড় করছেন বিপণী বিতানগুলোতে। তালিকা দেখে মিলিয়ে নিচ্ছেন কিছু বাদ আছে কিনা। আমি এখন আছি রাজধানী বসুন্ধরা শপিং মলের জুতার দোকানগুলোতে। জামা কাপড় কেনা শেষে কিন্তু একজোড়া নতুন জুতা না হলেই নয়। নতুন জুতা ছাড়া কিন্তু ঈদের খুশি একটু অপূর্ণই থেকে যায়। তাই পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিনছেন অনেকেই। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে হাই হিল আর ফেন্সি ধরনের জুতা। যারা হাই হিল পছন্দ করেন না তারা কিন্তু ফ্ল্যাট স্যান্ডেল দেখছেন। আবার অনেকেই দেখা গেছে স্নিকার জুতাও কিনছেন। ক্রেতারা কিন্তু বেশ দেখে শুনে কিনছেন। অনেকেই জানিয়েছেন কিন্তু শেষ সময় আসার কারণে কাঙ্ক্ষিত জুতার সাইজ কিন্তু তারা মেলাতে পারছেন না। এতে বেশ সমস্যাতেই পড়েছেন অনেকেই। আর আবার কেউ আবার রমজানের শুরুতেই নিজেদের পছন্দের সাইজের, নিজেদের কাঙ্ক্ষিত সাইজের যে জুতা সেগুলো কিনে ফেলেছেন। তাই এই বিড়ম্বনায় যাতে পড়তে না হয় তাই তারা আগে ভাগেই কিনে ফেলেছেন। তারাও আবার কিন্তু এসেছেন যদি উপরই আর এক জোড়া জুতা কেনা যায়। এছাড়া পাঞ্জাবির সঙ্গে পরার জন্য কিন্তু ছেলেরাও জুতা কিনছেন। তাদের নজর কিন্তু লোফার কিংবা হাফ লোফার ধরনের জুতার দিকে। ছেলেরা জুতা কেনার দিকে কিন্তু বেশিরভাগ কমফোর্টকে কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছে, যাতে ঈদের দিন সারাদিন স্বস্তি নিয়ে তারা ঘুরতে পারে। আবার এদিকে পরিবারের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে কিন্তু ছোট্ট সোনামণিরাও এসেছে। বাবা মায়েরা তাদের পায়ে জুতা পরিয়ে দেখে নিচ্ছেন যে জুতাগুলো কেমন লাগছে। আর এই নিজেদের পছন্দ মতো কিন্তু তারা জুতা কিনছেন। আর এতে কিন্তু তাদের চোখে মুখে আলাদা বাড়তি উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। আর এই ছিল শপিং থেকে, রাজধানীর শপিং থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। বাজার দরের খবর। আবারও চড়া ফলের বাজার। বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা।
রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা, তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যের সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতিমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস। রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক ভাই আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে। পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাসকারী রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 1 এপ্রিল থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের মাথা পিছু মাসিক খাদ্য সহায়তা $12 এবং নোয়াখালীর ভাসানচর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের জন্য $13 করে বরাদ্দ রাখা হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি রোহিঙ্গারা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে রোহিঙ্গার সংখ্যা 13 লাখের বেশি। এর মধ্যে ভাসানচরের আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয় 60,000-এর মতো। এর মধ্যে মার্চের শুরুতে হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নেয় WFP, যা কার্যকর করার সিদ্ধান্ত হয় এপ্রিল থেকে। কিন্তু রোহিঙ্গাদের মাসিক খাবারের বরাদ্দ কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে WFP। এর আগে খাদ্য সহায়তা $12.5 থেকে $6 কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তি ফিরেছে আশ্রয় শিবিরে। $12 বরাবর দিয়া যাইব, বাসান শহরের মাঝে $13 দিয়া যাইব। তো হিয়ান ফুনিয়ারে বেশা বেশি দিলাম, মায়ের দাও তো খুশি আছি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে আগামী অক্টোবর পর্যন্ত একই ধরনের সহায়তা প্রদান করা হবে। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রোহিঙ্গাদেরকে ক্যাম্পের মধ্যে রাখা, এমনকি তাদের স্বাস্থ্যগত যে বিষয় আছে সেই সকল বিষয়ের সাথে এই খাবারের রেশনের এই বিষয়টা জড়িত। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চল। জাঙ্গই প্রবেশী অঞ্চলে আঘাত হানা 2 দফা ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে 1000। সবশেষ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা প্রায় 2000। মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS জানিয়েছে দেশটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এদিকে থাইল্যান্ডেও ভূমিকম্পে মারা গেছেন 10 জন, নিখোঁজ রয়েছে শতাধিক। শহর শনিবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। একে একে উদ্ধার করা হয় হতাহতদের। অন্যান্য শহরও একই অবস্থা। দেশটিতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা USGS। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে $1,000 কোটি।
এ অবস্থায় আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন মিয়ানমারের জান্তা প্রধান। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। যে কোনো দেশ, বিদেশি সংস্থা এবং দেশবাসী সকলের প্রতি সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এরই মধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে রাশিয়া ও চীন। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ সহায়তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। খেলার খবর, আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে হারের পর এবার চাকরি হারালেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। শুক্রবার এক বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ। দলটির নতুন কোচ হিসেবে আলোচনায় আছেন কার্লো অ্যানচেলত্তি ও হোর্হে জেসুস। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দরিভালের আনুষ্ঠানিক বিদায়ের পর। বিশ্বকাপের বাছাই পর্ব হলো বুয়েন্স আইরিসে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ কোনো অংশেই কম ছিল না। সেখানেই বলা চলে বিপর্যস্ত হয় বড় বড় তারকায় ঠাসা সেলেসাওরা। 4-1 ব্যবধানে হারের পর প্রশ্ন ওঠে কোচ দরিভাল জুনিয়রের সামর্থ্য নিয়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ফল দেখা গেল 3 দিন পর। এক বিবৃতিতে দরিভালকে বরখাস্তের খবর জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। শুক্রবার তার সঙ্গে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় সিবিএফ। দরিভালের সঙ্গে সিবিএফ এর আলোচনা হয়েছে। আমরা ঘোষণা করতে চাই, দরিভাল জুনিয়রের সঙ্গে আমাদের চুক্তি এখানেই শেষ করছি। ব্রাজিল ফুটবল দলের জন্য সে যা করেছে এর জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। এখন থেকেই নতুন কোচের সন্ধান শুরু করছি। এর মধ্যে কে হবে তাও জানিয়ে দেয়া হবে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের বাজে পারফরমেন্সের কারণে সমালোচনায় ছিলেন দরিভাল। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর তোপের মুখে পড়েন তিনি। সে উত্তাপে যেন ঘি ঢেলে দেয় আর্জেন্টিনার বিপক্ষে হার। দরিভালের বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে পরবর্তী কোচের প্রসঙ্গ, যেখানে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলত্তির নাম। তবে লস ব্লাঙ্কোসের সঙ্গে চুক্তিতে থাকায় তার ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বলা চলে ক্ষীণ। তাই বিকল্প হিসেবে সিবিএফ এর তালিকায় আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুস। শেষ পর্যন্ত কার কাঁধে দায়িত্ব বর্তাবে তা সময়ই বলে দেবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে বাড়ির পারে নগরবাসী। যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তি। কিছু রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সতর্ক সব বাহিনী। এবং নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেজিংয়ে প্রধান উপদেষ্টা তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।